নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা আজকে প্রথমেই কবিতা পাঠ করব। সকালের প্রাথমিক এনার্জিটায় কবিতাকে ছুঁতে চাইব। আজকের যে কবিতার বইটি আমি হাতে নিয়েছি, এই কবিতার বইটির নাম কাগজ ও অন্যান্য কবিতা। কবির নাম অংশুমান কর। এখন অংশুমান করের পরিচিতি দেবার কিছু নেই। কবি হিসাবে, প্রাবন্ধিক হিসাবে, গল্পকার হিসাবে এবং বিদগ্ধ মানুষ হিসাবে আলাদা করে পরিচয় দেবার কিছু নেই। কবিতার বইটির নাম যদিও আছে কাগজ ও অন্যান্য কবিতা, বইটি এবং অধ্যায় থেকে প্রকাশিত হয়েছে, কিন্তু সূচিপত্রে ঢুকে আমরা দেখছি এখানে মুখ্যত দুটি কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলি নেওয়া হয়েছে। একটির নাম কাগজ আর অন্যটির নাম কাঙাল। তো সে যাই হোক, কাগজ এবং কাঙালি হোক কিংবা কাগজ এবং অন্যান্য কবিতাই হোক, যাই হোক, আমরা সেখান থেকে কাগজ থেকে দু একটি এবং কাঙাল থেকে দু একটি কবিতা পড়ার চেষ্টা করব। অবশ্যই ছোট কবিতা পড়ার চেষ্টা করব, কারণ বড় কবিতা ধরে রাখার ক্ষমতা আমার খানিকটা কম, সেটা আপনারা সকলেই জানেন এ বিষয়ে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অংশুমানের কাগজ অংশের কবিতাগুলি কেউই আমার মতো ছোট নয়। তাদের প্রত্যেকেরই অনেক বক্তব্য আছে এবং এগুলো বক্তব্য মুখর কবিতা বলেই মনে হচ্ছে। তো যাই হোক, এরই মধ্য থেকে আমি দু একটি কবিতা পড়ি। প্রথম কবিতাটা পড়ি, এটা যদিও অনেক বড়, তথাপি কবিতাটার নামই হচ্ছে কাগজ, তাই সেটা অবশ্য পাঠ্য। আমার একটা কাগজ চাই, একটা অলৌকিক কাগজ। আমার একটা সাদা কালো কাগজ আছে, সে কাগজটার নাম ভোটার কার্ড, কিন্তু সেই কাগজে হবে না। আমার একটা গেরুয়া সাদা সবুজ কাগজ আছে, সে কাগজটার নাম আধার কার্ড, কিন্তু সেই কাগজেও হবে না। আমার একটা হালকা বেগুনি রঙের কাগজ আছে, সেই কাগজটার নাম রেশন কার্ড, সে কাগজে তো হবেই না। আমার একটাই কাগজ চাই, একটা অলৌকিক কাগজ। আমার বাবার নাম শেখ সুলেমান, বয়স ৮০। আমি বাবাকে বললাম, বাবা আমাকে কাগজ দাও। বাবা বলল, কাগজ বন্যা ভাসিয়ে নিয়ে গেছে, কাগজ ঝড় উড়িয়ে নিয়ে গেছে, কাগজ অনাহার খেয়ে নিয়েছে, আমার কোনো কাগজ নেই। আমার শরীরটাই এখন একটা কাগজ। আমার হাতে আর পায়ে লেখা রয়েছে আমি যা করেছি এতকাল, সেই ইতিহাস। আমার বুকের ভেতর এতদিন গোপনে লুকিয়েছিল যে কথা, সে কথাও আজ আর গোপন নেই। লেখা হয়ে গেছে আমার করুণ দুই চোখে, এই নাও আমার শরীর আমি তোমাকে দিচ্ছি, তুমি ওকে বলো উনি পড়ে নিন এই কাগজ। আমি ওকে বললাম, মাননীয়, এই নিন আমার কাগজ, আমার বাবা, আপনি পড়ে নিন। ওর দুই হাতে পায়ে লিখে রাখা এ দেশ গড়ার ইতিহাস পড়তে পড়তে শুনতে পাবেন কারখানার ভেঁপু, ব্যাটের ঠিক মাঝখানে লাগা ডিউজ বলের মিষ্টি শব্দ, সানাইয়ের সুর আর তবলার বোল,
আপনি পড়ে নিন ওর করুণ দু চোখে লেখা কয়েকটা অক্ষর। আমি চটকলের শ্রমিক। আমি 85 বেনসন অ্যান্ড হেজেসের আজহারউদ্দিন। আমি বিসমিল্লা খা জাকির হোসেন। ধর্মে আমি মুসলমান। আমি তারও আগে একজন ভারতীয়। কাগজে লেখা নির্বোধ অক্ষর পড়তে পড়তে ওর চোখ মানুষের শরীর পড়তে ভুলে গেছে। উনি বাবার হাত পা পড়তে পারলেন না, বাবার চোখ পড়তে পারলেন না। আমি আবার একটা অলৌকিক কাগজের সন্ধানে শুরু করলাম দৌড়। আমার চাই একটা অলৌকিক কাগজ, যে কাগজটা না পেলে সামনের বছর দুর্গাপুজোয় আমি বাজাতে পারবো না ঢাক। যে কাগজটা না পেলে আমি মাটি ছেনে বানাতে পারবো না লক্ষ্মীর সরা। যে কাগজটা না পেলে আমি অস্ত্র হাতে তুলে নেওয়া দুপক্ষের মাঝে দাঁড়িয়ে গলা উঁচু করে বলতে পারবো না, কি করছো, কি করছো কি তোমরা? আমার একটা কাগজ দরকার, একটা অলৌকিক কাগজ। আমি ছুটতে শুরু করলাম কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। দেখলাম কাশ্মীরে মানুষ বলছে কাগজ দেব না, পাঞ্জাবে মানুষ বলছে কাগজ দেব না, আসামে মানুষ বলছে কাগজ দেব না, উত্তরপ্রদেশে মানুষ বলছে কাগজ দেব না, এমনকি দিল্লিতেও মানুষ বলছে কাগজ দেব না। না মাননীয়, আমি ওদের দলে নেই। আপনার কাগজ চাই, আমি আপনাকে কাগজ দেব। শেখ সুলেমানের পুত্র, আমি শেখ সাদ্দাম, আমার কোনো কাগজ নেই। সারাদিন কবিতা নামের এক নীলকণ্ঠ পাখির খোঁজে বনমাদার আর মানুষের মনের গোপন সুড়িপথে আমি ঘুরে বেড়াই। আমি আপনাকে দেব আমাদের বিশ্বাস দিয়ে বানানো একটা সাদা কাগজ, দেব আমাদের স্বপ্ন দিয়ে বানানো এক ঝর্ণা কলম। ওই বিশ্বাসের সাদা কাগজে, স্বপ্নের ঝর্ণা কলমে আস্থা রঙের কালি ভরে আপনি প্লিজ নতুন করে লিখে দিন একটা কবিতা, যার নাম সনাতন ভারত। কবিতাটা বড় হলেও খুব প্রাসঙ্গিক বিষয় এবং অংশুমানের সরল সাবলীল লেখা, ওর ভাষার সাবলীলতা, ঋজুতা পড়তে আমাকে কিছুটা সহযোগিতা করেছে। যদিও আমি মাঝে মাঝে কোথাও কোথাও দৃষ্টিভ্রমজনিত ভুলভাল করে থাকি, এই ক্ষেত্রেও ভুল করলাম কিনা বুঝতে পারছি না, পরে শুনবো যখন তখন বুঝতে পারবো। এখন যে কবিতাটা পড়বো এই কবিতাটার নাম কথা। কথা বলা উচিত, ঠিক, কিন্তু কাকে বলে কথা বলা, কিভাবে বলতে হয় কথা? নীতি আর আদর্শের ফুল ফুটে উঠত তার প্রতিটি বাক্যে, কিন্তু মনে হতো না তিনি জ্ঞান দিচ্ছেন। ভারতবাসী মুগ্ধ হয়ে শুনেছিল গান্ধীজির কথা, কিন্তু আপনার প্রতিটি শব্দ যেন শুকনো কাগজের ফুল, কোনো সৌরভ নেই ওদের। আমার জেঠু ছিলেন স্কুলের মাস্টারমশাই। দুষ্টু ছেলেদের তিনি দিতেন জোর এক ধমক, কিন্তু সেই ধমকের ভেতরে বাস করতেন পবিত্র অগ্নি। তাই হুমকি নয়, জোর গলার ধমকও হয়ে উঠত কথা। হায়, আপনার প্রতিটি শব্দ থেকে ঝরে পড়ছে মমতা নয়, অপবিত্র ক্রোধ। ঘাসফুল আপনার প্রিয়, কিন্তু সারা রাত্রি শিশির যে ভাষায় কথা বলে চলে ঘাস আর মাটির সঙ্গে, আপনি বুঝতেই পারেন না সেই ভাষা। ঠিক,
কথা বলা উচিত, কিন্তু আপনি যে শুধুই ধমক আর চমকের ভাষা বোঝেন। আপনিই বলুন, আপনিই বলুন কোন ভাষায় আপনার সঙ্গে বলা যাবে কথা। বয়সজনিত কারণে গলায় মধ্যে মাঝে মাঝে অতিরিক্ত বয়সটুকু এসে জমা হয় এবং সে বলে যে এইসব কবিতা, অংশুমানের এইসব কবিতা পড়বার বয়স তোর পেরিয়ে গেছে এবং বোঝবার ক্ষমতা তোর কোনোদিনই আয়ত্তের মধ্যে ছিল না। যাই হোক, আমি এখান থেকে আর একটা কবিতা পড়ব। আমি আসিফার বাবা। পশুরা পড়লেও পড়তে পারে, কিন্তু নরাধমরা কবিতা পড়ে না। তাই কবিতা লিখে ধর্ষণ থামানো যায় না, আমি জানি। কবিতা পড়লে পাছে মিথ্যে বলার সময়, প্রতিশ্রুতি দেওয়ার সময় জিভ খসে পড়ে, তাই নেতারাও কবিতা পড়েন না, আমি জানি। নরাধমদের সমর্থনে যে দানবগুলো আজ দাপাদাপি করছে দেশ জুড়ে, তাদের একজনও সেই হিংসুটে দৈত্য নয় যে কবিতা বা শিশু তাদের মন পাল্টে দেবে, আমি জানি। তাই আমি কোনো কবিতা লিখছি না। কবিতা মনে করো যাকে তুমি পড়ছো, কবিতা মনে করে যাকে তুমি পড়ছো, সে আমার চিৎকার। আমার মেয়ের নাম তিন্নি, আমার মেয়ের নাম আসিফা। আমি আজ চিৎকার করবই। ভারী সুন্দর প্রতিবাদ। যদিও প্রতিবাদ করেও কিছু হয় না। আমরা তো রাত জাগা মেয়েদের রাত দখল আন্দোলন দেখলাম, পৃথিবী জোড়া যার সাড়া পড়েছিল, কিন্তু কি দিয়ে যে সে আগুন নেভানো হয়েছে জানি না। জলে তো সে আগুন নেভার কথা নয়, জানি না, সময় বলবে। আরেকটি কবিতা পড়ব, পড়ে কাগজ পর্বের কবিতা পাঠ শেষ করে পরের কাঙাল পর্বে যাব। 22শে শ্রাবণ। মন খারাপ হয় না, 22শে শ্রাবণ আমার মন ভালো হয়ে যায়। সে শুধু আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চোলের মতো। প্রত্যয়ী পংক্তি দুটি মনে পড়ে বলে নয়। সে শুধু মৃত্যুকে রবীন্দ্রনাথ আমাদের শ্যাম সমান বলে গ্রহণ করতে শিখিয়েছেন বলে নয়। সে শুধু সেদিন সকাল থেকে ঘরে জয়তী চক্রবর্তীর শিউলি ফুলের মতো শুদ্ধ কণ্ঠ বাজতে থাকে বলে নয়। 22শে শ্রাবণ আমার মন খারাপ হয় না, কারণ বিবেকানন্দর জন্মদিন 12 জানুয়ারি, নেতাজির 23 জানুয়ারি, এমনকি নজরুলের জন্মদিনও হয় 24 নয় 25 মে। আমরা পালন করি, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে 25 বৈশাখ আর 22 শ্রাবণ। তাই 25 বৈশাখের মতোই 22 শ্রাবণও আমার হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে, শুধু এই কথা ভেবে যে অন্তত এই দুটো দিন বাংলার কাছে হেরে যায় ইংরেজি। এবার আমরা কাঙাল পর্বের কবিতা পড়ব কয়েকটি। প্রথম কবিতাটির নাম ওষুধ। সুপারি কিলারদের, রাজনীতিবিদদের, জঙ্গিদের, ক্ষমতালোভী ধর্মগুরুদের, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের,
পণ্ডিত অধ্যাপকদের, পুরুষ মহিলা নির্বিশেষে, ওগো জ্যোৎস্না রাত্রি, তুমি একটি ঠিকঠাক কামনা জর্জর দংশনবিহীন পবিত্র চুমু খেতে শিখিয়ে দিলেই পৃথিবীতে এত হিংসা আর থাকতো না। অভিমান। তোকে কোনো কথা আমি বলবো না, আর বলবো না সেই দিন বৃষ্টি নামলে যখন পড়তে গেলি এগোলি এড়িয়ে, তখনই দেখেছি তোকে নীলরঙা বুটিক শাড়িতে। বলবো না চুপি চুপি মোমবাতি আলো চিনে, আমিও দেখেছি তোর ফর্সা গোড়ালিখানা ওদেরই মতন। বলবো না তোর বুকে মুখ রেখে যে কোনো সময় আমি মরে যেতে পারি। আমার কুড়োনো ফুল তুই কাল ছিঁড়েছিস নীরব আক্রোশে। বিবাহ মঙ্গল। আপনাকে 7 বার ঘুরিয়ে এনেছে ওরা। আজ এই অগ্নিসাক্ষী তার ইতিহাসের ম্যাডাম। কি ভীষণ দুঃখ ছড়িয়ে পড়ছে সমস্ত ক্লাস জুড়ে দেখুন। শেষ বেঞ্চ থেকে বাতাসে উঠল যে কটি কথা দেখুন। আপনার বিবাহে তাতে কি প্রচণ্ড হলুদ। ইতিহাস পৃষ্ঠা জুড়ে নিবিড় বর্ষণ, আর এইমাত্র শোক প্রস্তাব পড়তে উঠে দাঁড়ালেন চন্দ্রগুপ্ত। মেঘদূত। একে বিরহ বলবো না। এই যে তুমি মাইল মাইল দূরে চলে গেছো, এই যে তোমার হালকা ওডিকোলনের গন্ধ সমুদ্রের ওই পারে বিশ্রাম নিচ্ছে, একে। তবে শোনো, শান্ত মেঘের মতো এক স্বর তার ডালপালা আমাকে ছাপিয়ে রেখেছে। আমি ক্রিকেট বলের মতো, এই ব্যাট থেকে ওই ব্যাট, এই হাত থেকে ওই হাত উড়ে উড়ে সেলাই ফাটিয়ে ফেলেছি। আমার ত্বক তার নীল হয়ে আসা শিরা ছিঁড়ে ছিঁড়ে তোমার নাম ছিটকে উঠেছে বারান্দাময়। দেখো রোদ্দুর কিরকম ম্লান হয়ে গেছে, আর তুন গুছিয়ে অর্জুনও ফিরে আসছেন ঘরে। ভাসতে থাকা অল্প মেঘ, লক্ষ্মী সোনা আমার, বলো একে বিরহ বলবো না। একেও হে প্রেম, হে নৈঃশব্দ। নামকরণটির জন্যই এই কবিতাটির তেমন চোখ আটকে গেছে। অতএব এই কবিতাটি পড়ে আমি অংশুমানের কবিতা পাঠ আজকের মতো এখানেই শেষ করব। ধ্বংসের মধ্যে, প্লাবনের মধ্যে, ঝঞ্ঝা ঝড় বিভ্রমের মধ্যে, রক্তের মধ্যে, দস্যুর মধ্যে, নিধন আহুতির মধ্যে তুমি আশ্রয় প্রেম। বারবার লিখে ঘষে তোমাকে নোংরা করব না। নমস্কার।